হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছেলে, তোমার সাহস কি করে হলো তুমি আমাকে লাভ লেটার দাও? তুমি কি জানো আমি কে? ঈশা, আমি জানি তুমি অনেক বড়লোক ঘরের মেয়ে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সেই জন্য তোমাকে এইটা পাঠিয়েছি। দয়া করে আমাকে গ্রহণ করো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এই তোরা দেখছিস ওর কত বড় সাহস? রাস্তার একটা ছেলে রাস্তায় ঘুমায়, আবার আমাকে ভালোবাসার কথা বলে। তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? তুই কি জানিস আমি ইচ্ছে করলে তোর মতো ছেলেকে 100 বার কিনতে পারি। আমি জানি ঈশা, তোমার বাবার অনেক টাকা পয়সা, কিন্তু আমার এসব কোনো কিছুই নেই। আমার এসবের প্রতি কোনো লোভও নেই। আমি তোমাকে হয়তো টাকা পয়সা দিয়ে খুশি করতে পারবো না, কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবাসি। তোমার পড়াশোনা দিন দিন খারাপ হচ্ছে। এরকম করতে করতে একদিন তুমি দেখবে অনেক বিপদে পড়ে যাবে। তোমার এই বন্ধু বান্ধব তোমাকে শুধু খারাপের পথের দিকে নিয়ে যাবে, কোনোদিন ভালো বুদ্ধি দিবে না। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো তুই এরকম একটা কথা বলিস? তোর সাহস এত বেড়ে গেল কিভাবে? তুই ভুলে গেছিস আমি কে, আর আমার বন্ধুদের আমার সামনে অপমান করার স্পর্ধা কি করে হলো? ভালোবাসার ক্ষেত্রে বড় লোক ছোট লোক দেখে হয় না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, সেজন্য আমি এটা ভেতরে রাখতে পারিনি বলে দিলাম। এখন তোমার সিদ্ধান্ত। এখানে সিদ্ধান্তের কি আছে? আমি তোকে কোনো দিনও ভালোবাসবো না, এটা তুইও জানিস। এরপরেও কেন তুই আমার সামনে এই কথাগুলো বললি? তুই জানিস না আমার বন্ধুরা তোকে এখনই শেষ করে দিতে পারে। আমার বন্ধুদের অপমান করার সাহস তোর কি করে হলো? আমি তোমার বন্ধুদের অপমান করছি না, আমি তাদেরকে ভালো হওয়ার কথাই বলছি। কারণ তোমরা যেসব শুরু করেছো, এইসব করে তোমরা পড়াশোনা তো করছোই না, উল্টে ভার্সিটির ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট করছো। আর আমি তোমাকে ভালোবাসি, তোমার খারাপ হোক আমি চাই না। তোকে আমি শেষবারের মতো বলছি, তুই আমার সামনে থেকে চলে যা, না হলে তোকে আমি শেষ করে ফেলবো। একের পর এক বাজে কথা বলছিস। আমার সহ্যের একটা সীমা আছে। সহ্যের সীমা পেরিয়ে গেলে কিন্তু আমি তোকে এখনই শেষ করে দিব। শুভ আর কিছু বলল না, সেখান থেকে চলে গেল। ঈশা রাগে ফুঁসতে শুরু করলো। শুভ অনেক দিন থেকেই ঈশাকে ভালোবাসে, কিন্তু কিছুতেই বলতে পারছিল না, কারণ সে নিজের অবস্থানের কথা জানে। শুভ ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে। এরপর থেকেই রাস্তায় বড় হয়েছে। সে নিজেও জানে না তার বাবা মা কে। হয়তো কোনোদিন তাদের সাথে দেখাও হবে না, তারা বেঁচে আছে কিনা সেটাও সে জানে না। এখন রাস্তায় তার একমাত্র ঠিকানা। কিন্তু ঈশাকে প্রথম দিন ইউনিভার্সিটিতে দেখার পর তার মনের ভিতরে কেমন জানি একটি অনুভূতি হয়েছিল, কিন্তু সাহস করে বলতে পারছিল না। আজ আর নিজেকে দমিয়ে রাখতে পারেনি, সেজন্য বলে দিয়েছে নিজের অনুভূতির কথাগুলো। সে জানতো ঈশা তাকে কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না, এরপরেও সে সাহস করে বলেছিল কথাগুলো। ঈশা বড়লোক বাবা মায়ের একমাত্র মেয়ে। তার বাবা এই শহরের নামকরা একজন ব্যবসায়ী। তিনি চাইলেন শুভকে শেষ করে দিতে পারেন। শুভ ক্লাসে মনোযোগ দিয়ে করতে পারল না, বারবার শুধু ঈশার বলা কথাগুলো মনে হচ্ছে। ঈশা কি তাকে এতটাই খারাপ মনে করে? শুভ পড়াশোনায় ভীষণ মেধাবী। রাস্তার ছেলেরা পড়াশোনা করে না এটা ভুল ধারণা, সেটা প্রমাণ করে দিয়েছে শুভ। শুভ টাকা পয়সা কোনো কিছুই নেই, রাস্তায় থাকে। সেখানেই মানুষজন তাকে একটি ঘর বানিয়ে দিয়েছে যাতে তাদের ছেলে মেয়েকে পড়াতে পারে। প্রথমে কেউ রাজি হচ্ছিল না, কিন্তু শুভ আস্তে আস্তে তাদের ছেলে মেয়েকে পড়াতে শুরু করে। তখন মানুষজন পড়াশোনার মূল্য বুঝতে পারে। আসলে যার কাছে যেটা নেই সেটার মূল্য সে একমাত্রই বুঝতে পারে। রাস্তার মানুষ বুঝতে পেরেছিল পড়াশোনার মূল্য, সেজন্য তারা শুভকে একটি ঘর বানিয়ে দিয়েছে। তবে শুভর আরও একজন আপন আছে, সে হচ্ছে রাফি। রাফিও শুভর মতো রাস্তায় থাকে, তবে রাস্তার অন্য ছেলেদের থেকে রাফির সাথে তার শুভর সম্পর্কটা একটু বেশি ভালো। রাফি সারাদিন বাবা মায়ের সাথে রাস্তায় বোতল কুড়ায়। আসলে ওরা রাফির আসল মা বাবা নয়, তারা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন রাফিকে। রাফি রাতের বেলা এসে শুভর সাথে থাকে। শুভ তাকে খুব ভালোবাসে, আপন বলতে সে শুভকেই চিনে। শুভ সারাদিন ক্লান্তি শেষে যখন নিজের জায়গায় ফিরে গেল, জায়গা বলে ভুল হবে, ওই রাস্তায় চলে গেল, তখন রাফি তাকে দেখে দৌড়ে আসলো। এরপর তাকে জিজ্ঞাসা করলো, শুভ ভাইয়া তোমার মন খারাপ? কেন রে রাফি, আমাকে দেখে কি মনে হচ্ছে আমার মন খারাপ? শুভ ভাইয়া তোমার মুখ দেখলে আমি বুঝতে পারি
আজ তোমার মনটা ভীষণ খারাপ। বলো কেন, কি হয়েছে? আমাকে বলো, কেউ তোমাকে কিছু বলেছে? আরে না, আমাকে আবার কে কি বলবে? আমাকে বললে তো তুই ওদেরকে শাস্তি দিয়ে দিবি। এসব বাদ দে, তোর পড়াশোনার কি খবর? এখনো দুপুরের খাবার খাইনি। আব্বু আম্মু আসলে তাদের সাথে খাবার খেয়ে তোমার কাছে পড়তে আসবো। এরপর রাফি সেখান থেকে চলে গেল। ওদিকে ঈশা ক্যাম্পাস থেকে বেরিয়ে বাসায় গেল না। ঈশা বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিতে শুরু করলো। তখন তারা রেস্টুরেন্টের খাওয়া দাওয়া করছিল। ঈশার বন্ধু ইমরান বলে উঠল, 4-5 দিন হয়ে গেল কোনো পার্টিতে যাই না, চল আজকে একটু ক্লাবে যাই। অনেক দিন থেকে পার্টি মিস করতেছি, আজকে যেতেই হবে তোকে আমাদের সাথে। হ্যাঁ দোস্ত, ঠিক কথা বলেছিস। আমার এসব আর ভালো লাগছে না। ওই ছেলেটা এমনিতেই মাথা নষ্ট করে দিয়েছে। লামিয়া, তুইও চল, আমরা 3 জন আজকে যাব পার্টিতে। তুই নিয়ে গেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই, এটা তোকে আগেই বলে দিলাম। আজকে টাকা পয়সা কোনো কিছুই আনিনি, আজকে তোকে পার্টি দিতে হবে। আরে টাকা পয়সা নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না। আমার বাবার কি টাকা পয়সা কম আছে নাকি? চল আমার সাথে, আজকে তোদের দুজনকে আমি ট্রিট দিব। এরপর তারা 3 জন পার্টি করার উদ্দেশ্যে ক্লাবের দিকে রওনা দেয়। ক্লাবে পৌঁছেই সন্ধ্যার পর থেকে ঈশা পাগলের মতো মদ খেতে শুরু করে। ড্রিঙ্কের পরিমাণ বেশি হয়েই যাচ্ছিল সময়ের পর সময়। তখন ইমরান এটা দেখার পর তার দিকে এগিয়ে আসে। এরপর বলে, আরে দোস্ত, তুই কি করতেছিস? এত বেশি ড্রিঙ্ক করিস না তো, তুই বাসায় যেতে পারবি না। আমি বাসায় যেতে চাই না, আমি আজকে এখানেই থাকবো। বাসায় গিয়ে কি করব? আব্বু আম্মু কেউ বাসায় নেই, আমি একা বাসায় গিয়ে বসে থাকবো নাকি? আজকে আমি এইখানেই থাকবো। দোস্ত, তুই কি পাগল হয়ে গেছিস? তুই এখানে থাকবি মানে? চল আমাদের সাথে। অনেক সময় পার হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, এখন আমাদের সাথে বাসায় ফিরে যাওয়া উচিত। এখানে থাকাটা তোর জন্য নিরাপদ নয়। আমি বলেছি না আমি এখানেই থাকবো, চলে যাই এখান থেকে। তোরা তোদের মতো এনজয় কর, আমাকে আমার মতো এনজয় করতে দে। এমনি এমনি কথা বলবি না আমার সামনে। চলে যাই এখান থেকে, আমি এখন অনেক সময় এখানে থাকবো, আমাকে আরও ড্রিঙ্কস করতে হবে। ইমরান অনেক জোর করছিল, লামিয়াও জোর করছিল, কিন্তু কোনো মতেই ঈশাকে থামানো যাচ্ছিল না। সেজন্য তারা দুজনে বাধ্য হয়ে বেরিয়ে আসে সেখান থেকে। আর ঈশা সেখানেই থেকে যায়। কিছুক্ষণ পর ঈশা শান্ত হয়, তখন বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু গাড়ি নিয়ে আসেনি, সেজন্য হাঁটতে শুরু করে। কোথায় যাচ্ছে এটা সে নিজেও জানে না, কিন্তু নিজের মতো করে হাঁটছে। ওদিকে শুভ তখন রাফি আরও কয়েকটি ছেলেকে পড়াচ্ছিল। তাদেরকে বিদায় করে দিয়ে রাফির সাথে বসে গল্প করতে শুরু করে। আজকে অনেক সুন্দর চাঁদ উঠেছে, সেজন্য দুজনে হাঁটতে বের হয়। ওদিকে ঈশা তখন ফিরছিল হেঁটে হেঁটে। হঠাৎ করেই রাস্তায় কয়েকটি বখাটে ছেলে তাকে পেয়ে তার ঈশাকে এভাবে হাঁটতে দেখে এগিয়ে যায় ঈশার দিকে। ঈশা তখন তাদেরকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। একটা ছেলে তার হাত ধরে বলে, আরে মামনি, এত রাতে এদিক দিয়ে কোথায় যাচ্ছ? তোমাদের ঠিকানা তো আমাদের কাছে, চলো আমাদের সাথে, আমরা তোমাকে আজকের অনেক মজা দেব। এই কুত্তার বাচ্চারা, তোদের সাহস কি করে হলো? তোরা আমার হাত ধরিস? তুই জানিস আমি কে? আমি ঈশা চৌধুরী। আমি ইচ্ছে করলে তোকে এখানেই শেষ করে দিতে পারি। ও, তাহলে তুই বড়লোকের মাল। তোকে তো আরও একটু বেশি করে মজা দিতে হবে, কারণ তুই আমাদের কাছে ধরা পড়ে গেছিস। এখন আমাদের হাত থেকে পালাতে পারবি না, চল আমাদের সাথে। বলেই টানতে শুরু করে। ঈশা দৌড়ে তাদের কাছ থেকে পালাতে থাকে। পিছন পিছন ছেলেগুলো আসছিল। হঠাৎ করেই শুভ দেখতে পায় সামনে দিকে একটা মেয়ে দৌড়ে আসছে, পিছনে কয়েকটি ছেলে। এটা দেখার পর সে এগিয়ে যায়, হাতের কাছে একটি লাঠিও পেয়ে যায়। সেটা নিয়ে দৌড়ে যায় ছেলেগুলোর দিকে। ছেলেগুলো তার কাছে আসতেই শুভ পাগলের মতো তাদেরকে মারতে শুরু করে। একসময় ছেলেগুলো পালিয়ে যায়। তখন সে কাছে গিয়ে দেখতে পায় মেয়েটাকে। মেয়েটা আর কেউই নয়, ঈশা। এটা দেখার পর তার ভীষণ খারাপ লাগে যে মেয়েটাকে সে এতটা ভালোবাসে, সে মেয়েটা আজ এই রাস্তায় পড়ে আছে। ঈশা ততক্ষণ শুয়ে পড়েছে, কারণ ড্রিঙ্কের পরিমাণ এতটাই বেড়ে গিয়েছিল। শুভ তখন অনেক কষ্ট করে তাকে নিয়ে যায় তার রুমের কাছাকাছি। সেখানে গিয়ে চিন্তা করলো তার মাথায় জল দিবে, কিন্তু ঈশা তখন মাতাল কণ্ঠে বলে ওঠে, আমি এখন ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবে না। বলে সে রুমের ভিতরে শুয়ে পড়ে মাটিতে। এটা দেখার পর শুভর অনেক খারাপ লাগে। সে কি করবে
এখন সে ঈশাকে অনেক ডাকে, কিন্তু ঈশা কোনো সাড়া শব্দই নেই। এটা দেখে সে ঈশাকে তুলে নিজের বিছানায় শুয়ে দিল। এরপর রাফি আর ও মাটিতে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই ঈশা যখন দেখতে পেল এই অবস্থা, তখন সে চিৎকার করতে শুরু করলো। ঈশার চিৎকার শুনে বাকি দুজনও সজাগ হয়ে যায়। ঈশা তখন নেমে এসে শুভ এবং রাফিকে মারতে শুরু করে। মারতে মারতে বলে, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো তুই আমাকে কিডন্যাপ করে নিয়ে আসিস? তুই জানিস আমি তোকে এখন খুন করে ফেলতে পারি। তোর এত বড় সাহস, তোর প্রপোজ একসেপ্ট করিনি বলে আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস। এই কথা শোনার পর শুভ অনেক বেশি অবাক হয়ে যায়। সে একটা উপকার করলো, কিন্তু মেয়েটা তার উপকারের কথা ভুলে গিয়ে তাকে উল্টো অভিযোগ করছে সে কিডন্যাপ করে নিয়ে এসছে। মানেটা কি? শুভ ঈশার সামনে গিয়ে বলল, ঈশা, তুমি এসব কি বলছো? তুমি কালকে রাস্তায় বিপদে পড়েছিলে, মদ খেয়ে তুমি রাস্তা দিয়ে আসছিলে, তখন কয়েকটা ছেলে তোমাকে দৌড়ানি দিচ্ছিল। আমরা তখন সেখান থেকে তোমাকে বাঁচিয়ে এনেছি। এরপর তুমি এখানে ঘুমিয়ে গিয়েছিলে। আমরা তোমাকে অনেক দেখেছি, কিন্তু তুমি ঘুমিয়ে গিয়েছিলে, তাই আর কোনো সাড়া শব্দ করিনি। মিথ্যে কথা বলার জায়গা পাস না। আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে এখন ভালো সাজা হচ্ছে, তাই না? তোকে আমি পুলিশে দেব। আমি আজকে তোর নামে মামলা করব। আমাকে অপহরণ করে তুই এখানে নিয়ে এসেছিস। তুই আমাকে বোকা ভেবেছিস? আমি আমার বন্ধুদের সাথে ক্লাবে গিয়েছিলাম। তারা কোথায়? তারা চলে যেতে তুই আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস। তুমি এসব কি বলছো? আমি কেন তোমাকে কিডন্যাপ করব? আমি তোমাকে ভালোবাসি। তোমাকে বিপদে দেখে আমি বসে থাকতে পারিনি। ছেলেগুলোকে তাড়িয়ে দিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি বাঁচিয়ে। কথাটা বলতে না বলতেই ঈশা আবারও শুভকে মারতে শুরু করে। কয়েকটা থাপ্পড় দিয়ে দেয়। শুভ কোনো কথা বলছে না। সে ফিরিয়ে মারতে পারছে না, কারণ এই মেয়েটাকে সে ভালোবাসে। শুভ তখন তাকে বলল, ঈশা, তুমি কিন্তু ভুল করছো। আমি তোমাকে কিডন্যাপ করিনি। বারবার বলছি, আমি ওইখান থেকে তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। আমার যদি তোমাকে কিডন্যাপ করার উদ্দেশ্যই হতো, তাহলে এতক্ষণ এভাবে রাখতাম না। তোমার সাথে যে কোনো কিছু করে ফেলতাম। তুই করেছিস কি না সেটা তো আমি নিজেও জানি না। বল, তুই রাতে আমার সাথে কি করেছিস? আমাকে এমনি এমনি তো তুই কিডন্যাপ করে নিয়ে আসিসনি। তোদের উদ্দেশ্য আমি খুব ভালো করেই জানি। আরে আপামনি, আপনি এসব কি বলছেন? শুভ ভাই কেন আপনার সাথে খারাপ কিছু করবে? আমরা তো আপনাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। আমি ওখানে ছিলাম শুভ ভাইয়ার সাথে। আপনি বিপদে পড়েছিলেন, আমরা আপনাকে সহযোগিতা করেছি। ঈশা তখন হাতের কাছে থাকা একটি কাঠের পুতুল রাফির উপরে ছুঁড়ে মারল। এরপর রাফির সামনে এসে কলার চেপে ধরে থাপ্পড় দিয়ে বলে, এই ছোট বয়সে এইসব শিখে গেছিস? আর তোরা শিখবি না বা কেন? তোরা তো রাস্তার ছেলে, রাস্তায় থাকিস। এই ছোট বয়সে ধর্ষণ করা শিখে গেছিস? আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে এই ছেলেটার সাথে তুইও ছিলি, তাই না? তোদের দুজনকে আমি পুলিশে দেব। আজকে আমি তোদেরকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমাকে কিডন্যাপ করার সাহস তোদের কি করে হলো? বলে ঈশা রেগে সেখান থেকে চলে গেল। রাফি কান্না করতে শুরু করলো। এটা দেখার পর শুভ তার কাছে গেল। এরপর তাকে জড়িয়ে ধরল। শুভ শুধু তাকিয়েই আছে ঈশা যাওয়ার দিকে। এরপর রাফিকে বলল, রাফি, তুই কেন কথা বলতে গেলি? তুই এই মেয়েটাকে বিশ্বাস করাতে পারবি না সত্যটা। ও তোকে অনেক মেরেছে, তাই না রে? তোর অনেক লেগেছে, তাই না ভাই? আরে শুভ ভাইয়া, তুমি কি সব কথা বলছো? আমরা রাস্তার ছেলে, আমাদের আঘাত লাগে নাকি? আমরা তো পাথর, আমাদের শরীরে থাকে না। এরকম মায়ের কতবার খেয়েছি, এরকম মায়ের কিছুই না আমাদের কাছে। প্রতিদিন কত মানুষ দোষ না করলেও থাপ্পড় দেয়, লাথি দেয়, এসব কিছু নয়। কথাটা শোনার পর আমার ভেতরটা ফেটে যাচ্ছিল। একটা ছেলে, সে প্রতিদিন মার খাচ্ছে, তার কাছে এখন এটা স্বাভাবিক হয়ে গিয়েছে। সেও অন্য মানুষদের মতন মানুষ, তাহলে তাকে কেন এত মারা হবে? এত কেন সে অবহেলিত? রাস্তার ছেলে হলেই যে সে নেশা করে, এমনটা ভাবা সম্পূর্ণ ভুল। সে কেন নেশাখোর হয়েছে? এই সমাজের কিছু অবৈধ সম্পর্কের কারণেই তো তারা রাস্তায়। তারাও তো বাবা মায়ের আদর পাওয়ার অধিকার রাখে। কেন সে সম্পর্ক করেন যে সম্পর্কের কারণে অবৈধ সন্তান জন্ম দেন, আর সেই সন্তানগুলো রাস্তায় ফেলে দিয়ে চলে যান? কোথায় থাকে তখন আপনাদের মনুষ্যত্ব? কোথায় থাকে আপনাদের শিক্ষা? তখন তো উন্মাদের মতন ভোগের খেলায় মেতে ওঠেন। রাস্তার জানোয়াররাও তো নিজেদের সন্তানের ওপর আঘাত আসলে ঝাঁপিয়ে পড়ে। তাহলে কেন সেই সময় মানুষগুলোর মতন মানুষগুলো আচরণ করে না? কেন পশুর মতন আচরণ করে? পশু তো তাদের থেকে অনেক ভালো। আজকাল সমাজে দিনের পর দিন অবৈধ শারীরিক সম্পর্ক হচ্ছে, আর যেখান সেখান থেকে যে সন্তানগুলো জন্ম দিচ্ছে তাদেরকে হয় ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে,
না হলে এরকম রাস্তায় রেখে রাতের আধারে পালিয়ে যাচ্ছে। তারা তো বাবা মা ছাড়া বেড়ে উঠছে, তাদের তো এইরকমই হওয়ার কথা। আপনি শিক্ষিত হয়ে নেশা করেন, সেখানে রাস্তার একটা অশিক্ষিত লোক নেশা করলে তারা নেশাখোর, আর আপনি রাস্তায় নেশা না করেই বাড়ির ভেতরে নেশা করেন বলে আপনি সেটাকে এনজয় মনে করেন? আপনার মতন মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। রাস্তায় যারা বসবাস করে তাদেরকে সম্মান দেওয়া উচিত, কারণ তারাও তো বেঁচে আছে। আপনাকে যদি রাস্তায় ফেলে দেওয়া হতো তখন আপনি কিভাবে ঘুরে বেড়াতেন সেটা কি চিন্তা করেছেন? আপনার বাবা আছে, দিন শেষে খাবার পাবেন, সেটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন যে আমার বাসায় গেলে আমি খাবার পাবো, তাই আপনার এত টেনশন হয় না। কিন্তু ওই ছেলেগুলো, ওই মেয়েগুলো সকালে বের হওয়ার সময় চিন্তা করে তারা বাসায় যেতে পারবে না, তাদেরকে রাস্তায় থাকতে হবে। তারা কিভাবে খাবার পাবে? সকালে বের হওয়ার পর এই নিশ্চয়তা থাকে না যে সন্ধ্যায় খাবার নিয়ে ফিরতে পারবে। তাদেরকে কিভাবে অপমান করেন? তারা কি পৃথিবীতে এমনি এমনি এসে পড়েছে? তারা তো বাবা মায়ের মাধ্যমে এই পৃথিবীতে এসেছে। সেই বাবা মা কোথায়? তারা তো ক্ষণিকের সুখ উপভোগ করে সন্তান জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে গিয়ে পালিয়ে গিয়েছে। তাই সামনের মানুষটির ব্যাপারে মন্তব্য করার আগে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আমি বসে বসে কান্না করছিলাম আর এইসব ভাবছিলাম, আমাকে যে করেই হোক এই মানুষগুলোর জন্য কিছু একটা করতে হবে। এই মানুষগুলো এইভাবে অবহেলিত হয়ে থাকতে পারে না। তারাও যদি শিক্ষার আলো পেত তাহলে হয়তো ওই শিক্ষিত নামের অশিক্ষিত মূর্খদের থেকে ভালো একটা সমাজ চালাতে পারত। যারা এখন শিক্ষিত আর স্মার্টনেস দেখায় তাদের মতন মূর্খ এই সমাজে খুব কম আছে। এতই যখন শিক্ষিত তখন তারা বৈধ সম্পর্কগুলো কেন করে? এই সন্তান জন্ম দেয় কেন, যার দায়িত্ব তারা নিতে পারবে না? এইসব ভাবতে ভাবতে আমি অভিযোগ জানাচ্ছিলাম সৃষ্টিকর্তার কাছে। এদিকে ঈশার বন্ধু বান্ধব সবাই চলে আসলো। ঈশা তখন তাদেরকে নিজের রুমে নিয়ে আসলো, এনে দরজা বন্ধ করে দিল। এরপর তার বন্ধুর দিকে তাকিয়ে বলল, জানিস কাল রাতে কি হয়েছে? তোরা কোথায় ছিলি আমাকে ফেলে? তোরা চলে গেছিলি কেন? আরে দোস্ত, আমরা তোকে ছেড়ে যাইনি, তুই ওইখানেই থেকে গেলি। আমরা তোকে বারবার বলছিলাম যে চলে আয় চলে আয়, কিন্তু তোর নেশা এত বেশি হয়ে গিয়েছিল তুই আমাদেরকে বললি যে ওখানেই থাকবি, তুই কালকে আর বাসায় ফিরবি না। সেই জন্যই তো আমরা চলে আসলাম তোকে রেখে। তুই জানিস কি হয়েছে? কালকে নাকি আমি রাস্তায় পড়েছিলাম। আমার এটা বিশ্বাস হয় না। আমার মনে হয় ও আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল। ওই যে আমাদের কলেজের রাস্তার একটা ছেলে আছে না, শুভ, ও কালকে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আমি ঘুম ভাঙতে দেখি আমি তার রুমের ভেতরে বসে আছি, পাশে তার ছোট ভাই আমার সাথে কি না কি করছে। নেশার ঘোরে তো আমি কিছুই বুঝতে পারিনি। এই কথা শোনার পর ঈশার বন্ধু বান্ধব সবাই ঈশার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে শুরু করলো। ঈশা তখন তাদের দিকে তাকিয়ে বলল, আরে আমার মনে হয় না ওর সাহস হবে আমার সাথে কিছু করবে। তবে আমার কেন জানি মনে হচ্ছে ও আমাকে কিডন্যাপ করেছে। আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করিনি বলে ওকে শেষ করে দিতে হবে। ও আমার গায়ে হাত তুলেছে, আজ পর্যন্ত আমার বাবা মা আমার গায়ে হাত তোলেনি। এত বড় সাহস কি করে হলো ওর? কি বলছিস দোস্ত? ওই ছেলের এত বড় সাহস কি করে হলো তোর গায়ে হাত তুলে? ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। সেই জন্যই তো তোদেরকে ডেকে নিয়ে আসলাম। আমি একা কিছুই করতে পারবো না, তোদের সহযোগিতার প্রয়োজন। সেই জন্য তোদেরকে নিয়ে এসেছি। ওই ছেলেটাকে এমন শিক্ষা দিতে হবে যাতে আর কোনো দিন এরকম কোনো কাজ করার সাহস না পায়। তুই কোনো চিন্তা করবি না দোস্ত, কেউ পাশে থাকুক না থাকুক আমি তোর পাশে থাকবো। আমি ওই ছেলেটাকে শেষ করে দিব। আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাব, কিন্তু আমার মনে হয় না ওকে এভাবে মারলে কম হবে। এক কাজ করি, আমরা কয়েকজন গুন্ডা ভাড়া করি। আমার পরিচিত কয়েকজন লোক আছে, তাদেরকে একটু টাকা বেশি দিতে হবে। সমস্যা নেই, তবে তারা কিন্তু উচিত শিক্ষা দিতে পারবে। ইমরান তখন ঈশার দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। ঈশার মাথায় তখন আগুন ধরে গিয়েছিল। ঈশা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সেই জন্য ইমরানের দিকে তাকিয়ে বলল, যাই হয়ে যাক না কেন, যত টাকার প্রয়োজন হয় আমি দিব। আমি ওই ছেলেটাকে শুধু শেষ করতে চাই, এর বাইরে আমার আর কোনো ইচ্ছে নেই। তুই যে করেই হোক একটা ব্যবস্থা কর। যত টাকার প্রয়োজন হয় আমি দিব। তুই যত লোক প্রয়োজন নিয়ে যা। ওই ছেলেটার লাশ আমি দেখতে চাই। তুই কোনো চিন্তা করবি না, তুই বিকালে আমার সাথে দেখা করে টাকাটা দিয়ে দিলেই হবে। কালকে রাতের ভিতরে আমি ওই ছেলেটার লাশ তো সামনে নিয়ে হাজির করব। আচ্ছা ঠিক আছে, আমি রাতের ভেতরে টাকা দিতেছি, তুই কোনো চিন্তা করবি না। এরপর ঈশার বন্ধু বান্ধব বেরিয়ে গেল।
ঈশা তখন বসে বসে চিন্তা করতে শুরু করলো আর হাসতে হাসতে বলল, শুভ, তুই এখন বুঝতে পারবি আমার গায়ে হাত তোলার ফলাফল। তুই কি ভেবেছিস তুই এই ঈশা চৌধুরীর গালে থাপ্পড় মারার পর বেঁচে যাবি? তোকে এমন শিক্ষা দিব যেটা তুই কল্পনাও করতে পারবি না। আজকের পর থেকে তুই আর কোনো দিন আমার গায়ে হাত তোলার সাহস পাবি না। এদিকে ঈশার বন্ধু ইমরান এবং লামিয়া দুজনেই বাইরে চলে আসলো। লামিয়া তখন ইমরানের দিকে তাকিয়ে বলল, ওই, তুই কি করতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই ওকে বলে আসলি যে টাকা দেওয়ার কথা, তুই কোথায় গুন্ডা পাবি আর ওকে মারবি কি করে? এত টাকা দিয়ে তুই কি করিস? আমি তো দেখি মাঝে মাঝে টাকা নিয়ে যাস। আর বলিস না দোস্ত, তুই যেমন ওর কাছ থেকে নিয়ে শপিং করিস, ঠিক সেরকম আমিও আমার বন্ধু বান্ধব থেকে নিয়ে পার্টি করি। আর ওই ছেলেটাকে মারতে আবার গুন্ডার প্রয়োজন হয় নাকি? আমরা কয়েকজন মিলে যাব, গিয়ে তাকে মেরে দিয়ে চলে আসবো। মাঝখান থেকে কিছু টাকা লাভ হয়ে যাবে। যতদিন না পর্যন্ত ওকে শেষ করতেছি ততদিন পর্যন্ত ওর কাছ থেকে আমি টাকা নিতেই থাকবো। তোর প্ল্যানের কোনো কিছুই আমি বুঝতে পারছি না, তুই আমাকে বলবি? আরে বাদ দে তো, তুই এসব জেনে কি করবি? তুই যেরকম টাকা নিয়ে যাচ্ছিস এরকম টাকা নিয়ে যা, আমি আমার মতো করে যাই আর দুজন মিলে এনজয় করি। না, আমি এসব করতে চাই না। আমি জানতে চাই তুই কি প্ল্যান করেছিস। সবকিছু আমাকে খুলে বল, না হলে কিন্তু আমি ওর কাছে গিয়ে সবকিছু বলে দিব। তাহলে শোন, আমি একটা প্ল্যান করেছি। আমরা ঈশার কাছ থেকে এভাবে টাকা নিতেই থাকবো। আর ওর অনেক অহংকার টাকার কারণে আমাদেরকে পর্যন্ত পাত্তা দেয় না, মাঝে মাঝে আমাদের উপরে রেগে যায় আর তার কথা শুনতে হয় আমাদেরকে। আমরা যদি ঈশাকে আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি, তাকে আমাদের কথা মতো চালাতে পারি, তাহলে কেমন হবে বলতো? চিন্তা কর, আমরা ঈশাকে যেটা বললাম সেটা সে করলো। আমরা যত টাকা আনার কথা বললাম তত টাকা আমাদের এনে দিল, তখন ব্যাপারটা কেমন হবে বুঝতে পারছিস? কিন্তু সেটা কিভাবে সম্ভব? আমিও তো এটাই চাই। আমি ওর বান্ধবী, কিন্তু ওর কাছে আমাদের কোনো সম্মান নেই। আমরা মনে হয় ওর চাকর এরকম। তাকে আমরা যদি এরকম নাচাতে পারি তাহলে তো অনেক ভালো হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে? ওকে কিভাবে এরকম ফাঁদে ফেলবো? আমি তোর সাথে আছি, বল। শোন, আমরা একটা ভিডিও করে নেব, আপত্তিকর একটা ভিডিও। এরপর সেটা দিয়ে ওকে ব্ল্যাকমেইল করতে শুরু করব। তখন সে আমাদের কথা মতো নাচবে। আমরা যেটা বলবো সেটা ওকে করতে হবে। আমরা যেটা করতে মানা করব সেটা থেকেও বিরত থাকতে হবে। সুতরাং এখন আমাদের উচিত দুজন এক হয়ে কাজ করা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর পাশে আছি। তুই এই কাজটা চালিয়ে যা। তোর যে সাহায্য লাগে আমাকে বলবি, আমি তোকে সাহায্য করব। কোনো চিন্তা করবি না। কিন্তু যা লাভ হবে তা থেকে আমাকে অর্ধেক দিতে হবে আর অর্ধেক তুই নিবি। আমারও যা আয় হবে তা থেকে অর্ধেক তোকে দিয়ে দিব। এই প্ল্যানটাই থাকলো 50-50, ওকে? আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে এখন যাই। এখন তো আমার বন্ধু বান্ধব কিছু রেডি করতে হবে ওই ছেলেটাকে মারার জন্য। মাঝখান থেকে কিছু টাকা ইনকাম হবে। ওদিকে শুভ তখন কলেজে চলে গেল। আজকে ঈশা আসেনি। ব্যাপারটা শুভর কাছে অদ্ভুত লাগলো, কারণ সে কলেজ মিস করে না। এর মানে কি আজকের ঘটনার কারণে এমন কিছু হয়েছে? এসবই চিন্তা করছিল। এরপর কিছু না ভেবে ক্লাস করে চলে গেল। বিকেলে শুভ তার রাস্তার কয়েকটা বন্ধুর সাথে ক্রিকেট খেলছিল। তখনই হঠাৎ করে কয়েকটি ছেলে শুভর দিকে আসতে শুরু করে। শুভ সামনের দিকে তাকিয়ে দেখে ইমরান আসতেছে, সাথে কয়েকটা ছেলেও। সে এখানে কেন আসছে? শুভ তখন এগিয়ে গেল। ইমরান এসে কোনো কিছু কথা না বলে শুভকে মারতে শুরু করলো। তখন শুভর পাশে থাকা ছোট ছোট ছেলেগুলো দৌড়ে চলে গেল তাদের বাবা মাকে ডাকতে। শুভকে তারা মারতে শুরু করলো লাঠি দিয়ে। শুভ তখন ইমরানের দিকে তাকিয়ে বলল, ইমরান, কি হয়েছে? এভাবে আমাকে মারছো কেন? আমি তো তোমার সাথে কোনো কিছুই করিনি। তোমার সাথে তো আমার কোনো শত্রুতাও নেই। তাহলে হঠাৎ করে আমাকে মারার কারণ কি? শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস কি করে হলো? তুই আমার বান্ধবীকে নাকি কিডন্যাপ করে নিয়ে আসিস? কালকে তুই আমার বান্ধবীর সাথে কি করেছিস বল? যদি সত্যি কথা না বলিস তাহলে এখানে তোকে পুঁতে ফেলবো। বিশ্বাস করো রাজ, আমি কোনো কিছুই করিনি। আমি কেন তার সাথে কোনো কিছু করব? সে রাস্তায় পড়েছিল রাতের বেলা, আমরা তার উপকার করেছি। আমি আর আমার ছোট ভাই মিলে তাকে নিয়ে এসেছিলাম। সে যদি রাস্তায় পড়ে থাকতো তাহলে তার যে কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। সেজন্য আমরা তাকে বাঁচানোর জন্য নিয়ে এসেছিলাম।
মিথ্যা কথা বলার জায়গা পাস না? তুই কেন আমার বান্ধবীকে প্রপোজ করেছিলিস সেটা বল। নিজের অবস্থা কখন তাকিয়ে দেখেছিস? আজকে তোকে এমন অবস্থা করবো যেটা তুই কল্পনাও করতে পারবি না। তোর লাশ দেখতে চেয়েছে আমার বান্ধবী, তোকে লাশ বানিয়ে নিয়ে তার কাছে নিয়ে যাব। দেখো, এরকম কোনো ঝামেলা করো না। তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই। তুমি কেন ইচ্ছে করে আমার সাথে ঝামেলা করতে চাইছো সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু সে কোনো কথাই শুনলো না, আমাকে মারতে শুরু করলো। আমার হাত পা কেটে রক্ত বের হতে শুরু করলো। তখন হঠাৎ করে আমি দেখলাম আমাদের এখানকার কয়েকজন লোক লাঠি নিয়ে দৌড়ে আসছে, এইদিকে এগিয়ে আসছে। রাফি গিয়ে সবাইকে নিয়ে এসেছে। সবাই এসে তাদেরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিল। এরপর আমার কাছে চলে আসলো। এসে আমাকে সবাই তুলে একটা ফার্মেসিতে নিয়ে গেল। সেখানে আমার হাত পায়ে ব্যান্ডেজ করে দেওয়া হলো। আমি চিন্তা করছিলাম কতটা খারাপ একটা মানুষ হতে পারে। আমাকে এখন মারলো, আমার ছোট ভাইকেও মারলো, এরপর আবার তার বন্ধুকে পাঠিয়েছে আমাকে মারার জন্য। আমি এটা চিন্তা করতেই তার প্রতি ঘৃণা বেড়ে যাচ্ছিল। আমি এই মানুষটাকে কিভাবে ভালোবেসেছিলাম এটাই চিন্তা করছিলাম। নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছিল। আমি তখন রাফিকে জড়িয়ে ধরে বললাম, রাফি, তুই আমার জীবন বাঁচিয়েছিস। আরে কি সব বলছো ভাইয়া? ওই লোকগুলোকে যদি আমি মেরে ফেলতে পারতাম তাহলে আমার শান্তি হতো। ওই লোকগুলোর এত বড় সাহস কি করে বলো তোমার গায়ে হাত তোলে? বাদ দে রাফি, এসব চিন্তা করে কোনো লাভ নেই। তারা বড় লোক মানুষ, তারা এরকম করতেই পারে। তবে আমাদের আর অত্যাচার করতে পারবে না। একদিন আমরাও তাদের প্রতিবাদ করব। এদিকে ঈশা অপেক্ষা করছিল কখন ওই ছেলেটাকে মেরে তার কাছে নিয়ে আসবে। কিন্তু একটু পরেই ঈশার কাছে ইমরান আসলো। ঈশা তখন তাকে বলল, কোথায় ছেলেটার লাশ? আমি দেখতে চাই। আর বলিস না দোস্ত, তাকে আমরা মেরে আধমরা করে ফেলেছিলাম। যখন তাকে লাশ বানাতে যাবো তখন হঠাৎ করে কয়েকটা রাস্তার লোকজন চলে আসলো আমাদেরকে মারার জন্য। একরকম যান নিয়ে ফিরেছি। তারা সবাই মিলে আমাদেরকে মারতে এসেছিল। কি বলি? ওই রাস্তার কুত্তাদের এত বড় সাহস আমার বন্ধুকে মারে? ওদেরকে আমি শেষ করে ফেলবো। এসব বাদ দে দোস্ত, ওদের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। যে মারাটা মেরেছি মনে হয় না 2-3 মাসের ভিতরে কলেজ আসতে পারবে। অবস্থা একদম খারাপ করে ফেলেছি, তুই কোনো চিন্তা করবি না। আমি শান্ত হতে পারছি না। ওর লাশ আমি দেখতে চেয়েছিলাম। আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ওর লাশ দেখব বলে, কিন্তু তোরা ওর লাশ নিয়ে আসতে পারলি না। একটু হলে তাকে আমরা মেরে ফেলতাম, কিন্তু এই রাস্তার মানুষগুলো যদি না আসতো তাহলে ওকে শিওর মেরে ফেলতাম। ওই মানুষগুলো এসে তাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু এখন এসব বাদ দে, এখন আমরা শান্তিতে ক্লাস করতে পারবো কয়েক মাস। ও আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে আর পার্টিতে যাব না, বাড়িতে থাকবো। কারণ মাথাটা ভীষণ ধরেছে, কালকে বেশি নেশা হয়ে গিয়েছিল। আজকে আর ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু দোস্ত, তোকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কিছুতেই বলতে পারছি না। কি কথা দোস্ত? আসলে দোস্ত, আমার ছোট বোন অসুস্থ, তাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, কিন্তু টাকা পাচ্ছি না। তুই তো জানিস আমি এখনো কোনো টাকা ইনকাম করি না। তোর তো বাবার অনেক টাকা, তুই কি আমাকে একটু হেল্প করতে পারবি? আরে দোস্ত, তোর বোন হসপিটালে যাবে, এর জন্য আবার টাকা চেয়ে নিতে হয় নাকি? তুই আমাকে বলবি না আগে? আমি তোকে টাকা দিচ্ছি। কত টাকার প্রয়োজন? যত টাকার প্রয়োজন হয় আমার কাছ থেকে নিয়ে যা, তার চিকিৎসা করা গিয়ে। বেশি না দোস্ত, 10,000 হলেই হবে। একটা ভালো ডাক্তার দেখাতে হবে, তার অবস্থা খুবই খারাপ। কয়েকদিন থেকে জ্বর উঠেছে, কোনো মতে কমাতে পারছি না। এসব ডাক্তার দেখিয়ে কোনো লাভ হবে না। আমার মনে হচ্ছে এখন ভালো ডাক্তার দেখাতে হবে। তুই কোনো চিন্তা করবি না, যত টাকার প্রয়োজন হয় আমার কাছ থেকে নিয়ে যাবি। এই নে 20,000 টাকা তোকে দিচ্ছি, আরও লাগলে আরও বলবি, কিন্তু তোর বোনকে সুস্থ করে তুলবি। তুই কোনো চিন্তা করবি না, আমি যতদিন আছি ততদিন তোদের কোনো চিন্তা নেই। এজন্যই তো তোর সাথে বন্ধুত্ব করেছি, তোর কাছে থেকে টাকাগুলো চুষে নিব। এরকম তোকে আমরা ব্যবহার করে ছেড়ে দিব? তুই কি ভেবেছিস তোর সাথে বন্ধুত্ব করেছি এমনি এমনি? তোর কাছ থেকে এই টাকাগুলো পাওয়ার জন্যই করেছি। না হলে তোর মতো অহংকারী মেয়ের সাথে কোনোদিন বন্ধুত্ব করতাম না। তোর মতো মেয়েকে তো আমি ইউজ করে ফেলে দেই। পাগল আমরা। তোর বোনই নেই, যাক 20,000 পেলাম। এইসব ভাবতে ভাবতে ইমরান হাসতে হাসতে সেখান থেকে চলে আসলো। শুভ তখন শুয়েছিল তার রুমের ভিতরে। এই অবস্থায় রাস্তার ছেলেগুলোকে পড়াতে হচ্ছে। তারা সবাই বসে আছে শুভর রুমে এসে। এখন শুভ কি করবে তাই ভাবছে, তাদেরকে পড়াবে। এমনি রুমে শুয়ে থাকতে শুভর ভালো লাগছে না।
এখন তো আর কলেজে যেতে পারবে না। এই অবস্থায় কিভাবে যাবে? তবে ঈশার প্রতি অনেক ঘৃণা কাজ করছে। একটা বার তো নিজের অবস্থানের কথা চিন্তা করতে পারতো, কিন্তু সে এসব না করে শুভর বিরুদ্ধে লাগতে শুরু করলো। শুভ চিন্তা করে পায় না মানুষ এতটা অহংকারী কিভাবে হয়। ঈশা কি নিজের অবস্থানের কথা চিন্তা করে না? একদিন তো কেউ এই পৃথিবীতে ছিল না, তার বাবারও তো টাকা পয়সা ছিল না। তার বাবা এত কষ্ট করে টাকা পেয়েছে, কিন্তু মানুষ এতটা অহংকার হয় কিভাবে? একদিকে রুহি তখন তার বাবাকে খাবার দিচ্ছিল। রুহির বাবা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। রুহির বাবার একমাত্র আপনজন হচ্ছে রুহি। রুহির একমাত্র আপনজন হচ্ছে তার বাবা। রুহির মা মারা গেছেন। তার বাবা একজন সেনাপ্রধান, সেজন্য বাসায় তেমন থাকতে পারেন না। রুহি তার দাদুর কাছ থেকেই মানুষ। তার বাবা মাঝে মাঝে আসেন, সেদিন রুহির আনন্দের কোনো সীমা থাকে না। আজকে রুহির বাবা এসেছেন, তাই অনেক বেশি আনন্দ লাগছিল রুহির। তখন তার বাবা তাকে বলল, মাঝে মাঝে আমার খুব চিন্তা হয় তোকে নিয়ে। তোকে যদি একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারতাম, তাহলে আমি শান্ত হতে পারতাম। এর আগে আমি কিছুতেই শান্তি মতো থাকতে পারছি না। আমার অনেক বেশি ভয় করে তোকে নিয়ে। বাবা, তুমি আবার এসব শুরু করলে? আমার তো তোমাকে নিয়ে চিন্তা হয়। তুমি এই শত্রুদের পেছনে ঘুরো, তারা যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে তাহলে আমি বাঁচবো কি করে? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে বলো? তোমাকে কতদিন বললাম, এখন তো বয়স হয়েছে, চাকরিটা ছেড়ে দাও। এরপরেও কেন চাকরি করতে চাইছো তুমি? আমাকে কি সময় দেবার প্রয়োজন মনে করো না তুমি? মারে, কোনোদিনই চাকরি থেকে অবসর নিয়ে নিতাম, কিন্তু পারি না তো। দেশের মানুষগুলো যখন দেখি অত্যাচারিত, নির্যাতিত, চারদিক থেকে যখন তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তখন আমি কিভাবে বিশ্রাম নিব? আমি একজন সেনাপ্রধান হিসেবে তাদের সবার আগে বিশ্বাসের জায়গা তো আমি। এখন আমি যদি এইভাবে পালিয়ে চলে আসি শত্রুর ভয়, তাহলে মানুষগুলো রক্ষা পাবে কি করে? কিন্তু বাবা, আমার যে মাঝে মাঝে খুব বেশি ভয় হয় তোমাকে নিয়ে। যদি তোমার কোনো ক্ষতি করে ফেলে তাহলে তো আমি বাঁচতে পারবো না। তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি কি বুঝতে পারো না? তুমি যখন কোনো একটা মিশনে বের হও তখন আমার কতটা কষ্ট হয়। তোর মায়ের টেনশন এটাই ছিল। একটা সেনাপ্রধানের স্ত্রী এবং একজন সেনাপ্রধানের মেয়ে হওয়া যে কতটা গর্বের বিষয়, এটা হয়তো তুই এখনো বুঝতে পারছিস না, কিন্তু যখন আমি থাকবো না তখন বুঝতে পারবি। যখন মানুষ আমার কথা স্মরণ করবে, তখন গর্বে তোমাদের বুক ফুলে উঠবে। তোমার মা প্রথমে অনেক বেশি ভয় পেত, কিন্তু যখন সে রাস্তায় বের হতো তখন মানুষ তাদের দিকে বলতো, এই দেখো, সেনাপ্রধান রফিক সাহেবের স্ত্রী যাচ্ছে, তার সাহসিকতার কারণে আমরা রক্ষা পেয়েছি। তখন তোমার মার গর্ব হতো। সে আমাকে বলতো, কথাটা তুমি একদিন আমাকে নিয়ে গর্ব করতে পারবে। যদি আমি মারা যাই তাহলে তুমি শহীদের মেয়ে হবে। এর থেকে বড় সম্মানের আর কি হতে পারে? রুহি তখন তার বাবাকে জড়িয়ে ধরে বলল, সত্যি বাবা, তুমি আমার সবচেয়ে বড় গর্বের জায়গা। তোমাকে নিয়ে আমি গর্ব করব না তো কাকে নিয়ে করব? তুমি আমার সবচেয়ে আপনজন। এভাবেই তুমি আমার মাথার উপর চিরদিন থেকো। আমি এটাই আশা করি, শত্রুরা তোমার ভয়ে পালিয়ে যাবে, কারণ তোমার ভেতরে এই দেশপ্রেম যতদিন থাকবে ততদিন কেউ তোমাকে হারাতে পারবে না। তুই তো আমার অনুপ্রেরণার জায়গা। প্রতিটা মিশনে যাওয়ার সময় আমি চিন্তা করি, আমার একটা মেয়ে ঘরে আছে, আমার মেয়ের মতো কত মেয়ে আজ নির্যাতিত, তাদেরকে বাঁচানোর জন্য আমি লড়াই করি। আমি এই শত্রুদেরকে ছাড়বো না, যারা এই দেশের ক্ষতি করতে চায়, যারা এই দেশকে নিয়ে ব্যবসা করতে চায়, তাদের সবাইকে আমি শেষ করে দিব। আমার বাবার এই সাহসিকতার দিকটা আমার খুবই পছন্দনীয়, কিন্তু মাঝে মাঝে ভয় হয়। সবকিছুর পরেও তো আপনজন হারানোর একটা ব্যথা আছে। মাকে কাছে পাইনি, বাবাকে হারাতে চাই না। এরপরেও মাঝে মাঝে আমার বাবার সাহসিকতা যখন খবরের কাগজে বড় করে ছাপা হয়, তখন তার সন্তান হিসেবে পরিচয় দিতে আমার গর্বে বুকটা ফুলে ওঠে। এদিকে ঈশা তখন রুমে শুয়ে আছে, কোনো কিছু ভালো লাগছে না তার। ঈশার বাবা মা দুজনেই নিজেদেরকে নিয়ে অনেক ব্যস্ত, কেউ ঈশাকে সময় দেওয়ার প্রয়োজন মনে করে না। ঈশা কোথায় কি করে সেটাও নিয়ে তাদের কোনো চিন্তা নেই। যখন যা টাকা চেয়েছে সবকিছু তাকে দিয়েছে, কিন্তু বাবা মার আদর থেকে ঈশা বঞ্চিত। তারা কোনোদিনই ঈশাকে আপন করে আদর করেনি, তারা শুধু ঈশাকে টাকাই দিয়ে গেছে, অন্য কিছু দিল না। ঈশা তখন চিন্তা করলো, শুভ কি সত্যিই সেদিন তাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, না অন্য কিছু? যদি তাকে কিডন্যাপই করে নিয়ে যায় তাহলে ঈশা কি তার সাথে ভুল করলো? এইসবই চিন্তা করছিল। পরে আবার চিন্তা করলো, একটা রাস্তার ছেলের জন্য সে কিনা চিন্তা করছে। সে কেন ওর জন্য চিন্তা করবে? সে এত বড়লোক একটা পরিবারের সন্তান,
সে কিনা একটি রাস্তার ছেলেকে নিয়ে চিন্তা করবে। শুভ কেন ঈশার চিন্তায় আসবে? এদিকে শুভ রাস্তায় বসেছিল, চিন্তা করছিল কিভাবে এই মানুষগুলোর উন্নয়ন করা যায়, কিভাবে এই মানুষগুলোকে একটা ভালো জীবন উপহার দেওয়া যায়। শুভর কাছে টাকা পয়সা কোনো কিছুই নেই, তাকে কৌশলে মানুষগুলোর জন্য কাজ করতে হবে। কিন্তু কি কৌশল অবলম্বন করবে? কয়েকটা দিন এভাবেই চলে গেল, কিন্তু শুভর কিছুতেই সুস্থতা ফিরে আসছিল না। শরীরের অবস্থা খুবই খারাপ। শুভ একদিন রাতের বেলায় রাফিকে নিয়ে বসেছিল। হঠাৎ করে বাইরে থেকে তাদের একটি ছেলে এসে বলল যে বাইরে একটি লোক পড়ে আছে। তারা তখন দৌড়ে বাইরে গেল। বাইরে যাওয়ার পর দেখলো একজন মধ্যবয়স্ক লোককে রাস্তার পাশে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন। শুভ তখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সেদিনের কথা চিন্তা করে ভয় পাচ্ছিল, তারা কি আবার উপকার করবে? উপকার করার পর যদি ঈশার মতো করে তাহলে কি হবে? কিন্তু শুভর কাছে মনে হচ্ছে এই মানুষটাকে সাহায্য করা দরকার। মৃত্যুর মুখে পড়ে আছে মানুষটা। শুভ আর রাফি মিলে তাকে তুলল, এরপর তাকে নিয়ে গেল হসপিটালে। হসপিটালে নিয়ে যাওয়ার পর শুভ অবাক হয়ে গেল, কারণ অনেক লোক এসেছে তাকে দেখার জন্য। লোকটা মনে হয় অনেক বড় কিছু, সেজন্য শুভরা একটু দূরে সরে আসলো। তখন সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা এসে ঢুকলেন। শুভ তখন প্রথমে ভেবেছিল লোকটা হয়তো কোনো অপরাধী পালিয়ে চলে আসার সময় অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে জানতে পারল ইনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। কথাটা শোনার পর শুভর অনেক বেশি অবাক লাগলো। এই মানুষটাকে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে যাবে, এটা কিভাবে হতে পারে? কিন্তু লোকটার যখন জ্ঞান ফিরে আসলো তখন সবার প্রথম শুভকে বলল তার কাছে যাওয়ার জন্য। শুভ তখন ভিতরে গেল। ভিতরে যাওয়ার পর ভয় পেয়ে গেল। লোকটা যদি ঈশার মতো করে তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে কি হবে? শুভ অনেক বেশি ভয় পেয়ে গেছিল, কিন্তু লোকটা তখন শুভকে কাছে ডেকে নিয়ে গেল। এরপর তাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তো ভেবেছিলাম আমি আর বাঁচতেই পারবো না, কিন্তু তুমি আমার জীবন বাঁচিয়েছ। এর থেকে বড় পাওয়া আমার কাছে আর নেই। তুমি কোথায় থাকো বাবা? শুভ তখন তার দিকে শুধু তাকিয়েছিল। তার ব্যবহার দেখে শুভর মতো একটি রাস্তার ছেলেকে তিনি জড়িয়ে ধরবেন এটা শুভ ভাবতেও পারেনি। শুভ তখন তাকে বলল, আসলে স্যার আমরা রাস্তায় থাকি। রাস্তার পাশে হঠাৎ করে আপনাকে পড়ে থাকতে দেখে আমরা সবাই মিলে আপনাকে নিয়ে এসেছি হসপিটালে। আসলে কিছু অপরাধীদেরকে ধরতে গিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি তারা আমার জন্য আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিল। আমি গিয়ে তাদের সেই ফাঁদেই পা দিয়ে ফেলেছিলাম। সেই জন্য তারা আমাকে তুলে নিয়ে হত্যা করার প্ল্যান করেছিল। তারা ভেবেছিল আমি মরে যাচ্ছি, সেই জন্য আমাকে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গিয়েছিল। কিন্তু আমি জীবিত ছিলাম এবং সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে তিনি তোমাদের মতো ভালো মানুষের সামনে আমাকে ফেলেছেন। আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, শুধু লোকটার দিকে তাকিয়েছিলাম। লোকটা নিজের জীবন ফিরে পেয়েছে এবং আমাদেরকে ধন্যবাদ দিয়েছে, আর কিছু চাওয়ার নেই। কিন্তু একটু পর একটা মেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো, সাথে একজন বৃদ্ধ মহিলা। আমি তখন মেয়েটার দিকে তাকালাম। অসম্ভব সুন্দর একটা মেয়ে। মেয়েটা তখন কান্না করছে। তখন লোকটা বলল, কান্না করছিস কেন মা? আমি তো ঠিক আছি, তোকে বললাম না বেশি চিন্তা না করতে। আমি তো জ্ঞান ফেরার পর প্রথমে তোকে কল করেছে। আমি কোনো কিছু জানি না বাবা। আজকের পর থেকে তুমি আর এই কাজ করতে পারবে না। আমি তোমাকে এই কাজ করতে দিব না। আমি তোমাকে আগেই বলেছিলাম এই চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য। আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বাঁচতাম বলো? হে বাবা, আমিও চাই এই কাজটা তুই ছেড়ে দে। এইসব আর ভালো লাগতেছে না। তুই ছাড়া মেয়েটা কে আছে? তুই যদি এভাবে করতে থাকিস তাহলে কি হবে? তুই আমার একমাত্র সন্তান। যদি আমার ছেলেটাকে আমি হারিয়ে ফেলি তাহলে আমি বেঁচে থেকে কি করব? মা, তুমিও শুরু করলে ওর সাথে। তুমি তো শুরু থেকে আমাকে সাপোর্ট করেছ। আজকে আমি শত্রুদের মোকাবেলা করতে গিয়ে একটা বিপদের মধ্যে পড়েছে, কিন্তু এই মানুষগুলো কত মানুষের ক্ষতি করেছে সেটা তো তুমি জানো। তুমি এরকম কথা বলো না প্লিজ। তখন ডাক্তার এসে বললেন তাকে এখন বিশ্রাম নিতে হবে। সবাই যেন বাইরে চলে যায়, সেজন্য সবাই বাইরে চলে আসলো। বাইরে আসার পর শুভ দাঁড়িয়ে আছে। মেয়েটা তখন শুভর দিকে এগিয়ে আসলো। এরপর শুভকে বলল, আমি রুহি, আমার বাবা উনি। অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমার বাবা যদি বেঁচে না থাকতো তাহলে আমিও বাঁচতে পারতাম না। আপনি শুধু আমার বাবাকে বাঁচাননি, আমাকেও বাঁচিয়েছেন। আপনাকে কি বলে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটা মানুষ বিপদে পড়েছে, তাকে সহযোগিতা করেছে, এটা আমার দায়িত্ব ছিল। মানুষ হিসেবে মানুষের প্রতি একটা দায়িত্ব আছে।
আমি সেই দায়িত্বটা পালন করেছি। আপনাদের ধন্যবাদ পাওয়ার আশায় এসব করিনি। সত্যি আপনার চিন্তাধারা অনেক সুন্দর। এখন তো মানুষ মানুষের উপকার করতেই চায় না। এমন অবস্থায় যদি কাউকে পড়ে থাকতেও দেখতো তাহলে তার মৃত্যু পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ভিডিও করত। তবে আপনার ধারণা সম্পূর্ণ আলাদা। সবাই তো একরকম হয় না। সবার চিন্তা যদি আলাদা থাকে তাহলে এটা ঠিক আছে। আমি কোনো দিনও নিজের বাবা মাকে কাছে পাইনি। রাস্তায় রাস্তায় বড় হয়েছি ছোটবেলা থেকে। বাবা মা ছাড়া কেমন করে বাঁচতে হয় বুঝতে পেরেছি। তাই আপনাকে আপনার বাবার কাছে ফিরিয়ে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। তখন সেই বৃদ্ধ মহিলা শুভর কাছে আসলেন, এসে শুভকে জড়িয়ে ধরলেন। শুভ তাকে জড়িয়ে ধরল। শুভ নিজের কাছে কেমন জানি কেন অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছে তার খুব আপনজন তারা। মহিলাটি কান্না করতে শুরু করলেন। শুভ তখন তাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি কান্না করছেন কেন দাদু? আপনার ছেলে দেশের জন্য কাজ করেছে, এত সম্মানের পেশায় নিয়োজিত আছে। আপনার তো গর্ব করা উচিত ছিল, কিন্তু আপনি কান্না করছেন কেন? আপনজনে হারিয়ে ফেলার ব্যথাটা আমার নাতনিটা খুব ছোট থেকে বুঝতে পেরেছে। তার মা তাকে জন্ম দেওয়ার পরেই কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, এরপর মৃত্যুবরণ করে। এরপর থেকে আমি তাকে লালন পালন করে তার বাবা সঠিক মতো বাসায় আসতে পারত না, কিন্তু তার বাবাকে সে অনেক বেশি ভালোবাসত। এখন আমার নাতনিটা যদি তার বাবাকে হারিয়ে ফেলতে হয় তাহলে তাকে বাঁচানোটা মুশকিল হয়ে যেতে পারে। জীবনে আপনজন হারানোর ব্যথা আমি খুব ভালো করেই বুঝি দাদু। আমি ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি, তাদেরকে কোনো দিনই দেখিনি। আমার বাবা মা নেই, তারা পৃথিবীতে বেঁচে আছে কিনা সেটাও জানি না। আমার এই ছোট ভাই আমার সাথে ছিল, আমি একা একাই আপনার সন্তানকে বাঁচাইনি। আমার এই ভাইটাও আপনার সন্তানকে বাঁচানোর কাজে অনেক সহযোগিতা করেছে। এই কাজের বিনিময়ে তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। যদি আমার জীবনটা দিয়ে তোমাদেরকে বিনিময় দিতে পারতাম তাহলে আমি অনেক খুশি হতাম। তোমরা আজকে যেটা করছো সেটা সত্যি অন্য কেউ হলে হয়তো করতো না। এরকম একটা মানুষকে তোমরা সহযোগিতা করেছো যে নিজের দেশের জন্য জীবন দিয়ে দিতেও সব সময় প্রস্তুত। এরপর আমরা তার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসি। আমি এখন ঠিক মতন হাঁটতে পারি। ভাবছিলাম কলেজে যাব, কিন্তু আরো কয়েকদিনের বিশ্রামের সিদ্ধান্ত নিলাম, কারণ এখনো শরীরটা অনেক দুর্বল। এভাবে আরো একটা সপ্তাহ কেটে যায়। আমরাও এই ঘটনার কথা ভুলে গিয়েছিলাম। কত ঘটনা প্রতিদিন চোখের সামনে ঘটে, এসব মনে রাখার কি সময় পাওয়া যায়? তবে ওই মেয়েটার কথা এখনো মনে আছে। হঠাৎ করে একদিন রাতের বেলা তারা সবাই চলে আসে আমাদের এখানে। আমি তাদেরকে দেখিয়ে এগিয়ে গেলাম। তখন আমার সাথে রাফি ছিল না। তারা তখন আমার কাছে আসলো। সেই লোকটা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তোমাকে দেখতে অনেকদিন থেকে ইচ্ছে করতেছে, কিন্তু নিজের শরীর সুস্থ হচ্ছে না, তাই আসতে পারছি না। আজকে সুস্থ হলাম, সেই জন্য তোমার সাথে দেখা করার জন্য চলে এসেছে। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি স্যার। আপনাকে সুস্থ দেখে আরো বেশি ভালো লাগছে। আপনার মতন একজন মানুষ আমার দ্বারা সামান্য উপকৃত হয়েছে, এটা আমার জন্য গর্বের একটা বিষয়। আমি গর্ব করে বলতে পারবো মানুষের কাছে। বাবা, আমাদের একটা কথা তোমাকে রাখতেই হবে। আমি অনেক বড় প্ল্যান করে এখানে এসেছে। আমার মনে হয় তোমার এটা ভালো লাগবে। তোমার মতো পরোপকারী একটা ছেলের নিজের দেশের জন্য কিছু একটা করা দরকার। স্যার, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। তুমি নিজের এবং নিজের আশেপাশের মানুষের দুঃখগুলো দূর করার চেষ্টা করো। তুমি যদি সেনাবাহিনীতে যোগ দাও তাহলে দেশের জন্য কিছু একটা করতে পারবে। তুমি কি চাও না নিজের দেশের জন্য কিছু একটা করতে? কথাটা শোনার পর আমার ভেতরে কেমন যেন অনুভূতি কাজ করতে শুরু করলো। আমি তো এই দিকটা চিন্তাও করিনি। এরকম একটা পদক্ষেপ আমার জীবনের জন্য দরকার ছিল, কিন্তু আমি এরকম কেন চিন্তা করিনি। তখন তার পাশ থেকে তার মেয়েটা বলে উঠল, বাবা, আমরা আসলাম কি জন্য? আর তুমি বলছো কি কথা? আমরা আসলাম তাকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য, কিন্তু তুমি তোমার কাজে তাকে জড়িয়ে ফেলতে চাইছো। তার জীবনটাও কি হুমকির মুখে ফেলতে চাইছো তুমি, না? শুভ তখন লোকটার দিকে তাকিয়ে বলল, আমি রাজি স্যার, আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আমার জীবনের হুমকির মুখে এমনিতেই আছে। আমরা প্রতিটা মুহূর্তে মৃত্যুর ভয় নিয়ে বেঁচে থাকি। মৃত্যুর ভয় পেয়ে কি হবে? একদিন তো সেই মরতেই হবে। এর আগে যদি নিজের দেশের জন্য কিছু একটা করে যেতে পারি, এর চেয়ে ভালো বিষয় আর কি হতে পারে? আপনি তো দেখছি আমার বাবার মতো পুরো। আমি আমার বাবাকে বোঝাতে পারছি না কত চেষ্টা করছি এই চাকরি থেকে সরিয়ে আনার জন্য, আর আপনি আবার আমার বাবার মতো পাগল হতে চাচ্ছেন। তখন রাফি কোথা থেকে দৌড়ে আসলো, এসে তাদেরকে কথা বলতে দেখে শুভর পাশে এসে দাঁড়ালো।
রুহি তখন তার দিকে একটি ব্যাগ এগিয়ে দিল, পুরো একটা ব্যাগ চকলেট। তখন রুহি ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, রাফি, এটা তোমার জন্য নিয়ে এসেছি। তোমার মতো যত ছেলেরা এখানে আছে সবাই মিলে তোমরা খাবে। তোমাদের তো সেদিন কিছু দিতে পারলাম না, কিন্তু আমি তোমাদের সেই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, তাই এই সামান্য উপহার তোমাদের জন্য নিয়ে এসেছি। রাফি তখন শুভর দিকে তাকিয়েছিল। সে হয়তো ভাবছিল এটা নেওয়া তার জন্য ঠিক হবে কিনা। শুভ তখন রাফিকে জড়িয়ে ধরে বলল, রাফি, এটা নিয়ে নাও, এটাতে কোনো সমস্যা নেই। এটা নিয়ে যাও, তোমার বন্ধু বান্ধব আছে, সবাইকে নিয়ে ভাগ করে খেয়ে নিও। রাফি তখন আনন্দের সাথে সেটা নিয়ে নিল। কোনোদিন এরকম উপহার সে পায়নি, আজ প্রথম পেয়েছে। সেজন্য অনেক বেশি খুশি ছিল। শুভ তখন তাদেরকে বলল, আমার এখানে বসার মতন কোনো জায়গা নেই, আমি আপনাদেরকে বসার কথা বলতে পারছি না। তোমার মতো ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতে পারাটাও ভাগ্যের ব্যাপার। আমি তোমার সাথে দাঁড়িয়ে কথা বলতে চাই। এই নাও আমার ঠিকানা, কালকে তুমি আমার বাসায় চলে আসবে। কালকে আমরা দুজন প্ল্যান করব কিভাবে কি করা যায়। জি আঙ্কেল, আমার পড়াশোনার যোগ্যতা ঠিকই আছে, শুধু আমার শারীরিক যোগ্যতাটা ঠিক থাকলেই হলো। আমি এবার অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। শুভর কথা শুনে রুহি হা হয়ে গেল। রুহি শুভর দিকে তাকিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? রুহি এখনো ইন্টার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে, কিন্তু শুভ রাস্তায় থাকে, সে অনার্স প্রথম বর্ষে উঠে গেছে। রুহি তখন তাকে বলল, আপনি পড়াশোনা করেন? শুভ কোনো কথা বলল না, শুধু মুচকি হাসলো। এরপর রুহির বাবা তাদেরকে নিয়ে সেখান থেকে চলে আসে। রুহির বাবা আসার সময় রুহির দিকে তাকিয়ে বলল, রুহি, মানুষের জন্য অনেক উপায় আছে মা। আজকে থেকে একটা শিক্ষা নিয়ে নাও। মানুষের বাইরের দিক দেখে কোনোদিন মানুষের ভেতরটাকে যাচাই করতে নেই। ছেলেটাকে দেখে তো তুমি মনে করে ফেলেছ পড়াশোনা না জানা মূর্খ একটা ছেলে, কিন্তু সে তোমার থেকে ক্লাস উপরে পড়াশোনা করে। সত্যি কথাটা শোনার পর আমি বিশ্বাস করতে পারিনি। এমন কিভাবে সম্ভব? রাস্তা থেকে আমার পড়াশোনাও করা যায় নাকি? ইচ্ছে থাকলে সব কিছু সম্ভব। মানুষের ভেতরে যদি ইচ্ছে আর সততা থেকে থাকে, তাহলে মানুষ যে কোনো কিছু করতে পারে। এদিকে আমি রাফির সাথে এই বিষয়টি নিয়ে কথা বললাম, কারণ সেই আমার একমাত্র আপনজন। এরপর আমার এখানকার এলাকার কয়েকজন মানুষের সাথে কথা বললাম, সবাই আমাকে সাহায্য করলো। কালকে আমাকে যোগাযোগ করার জন্য বলল। তাদের সবার স্বপ্ন আমি একদিন তাদের সামনে এসে দাঁড়াবো সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে। তাদের স্বপ্ন এবং আমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি পরের দিন চলে গেলাম তাদের বাসায়। বাসাটা দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ অনেক সুন্দর একটা বাসা। যাওয়া মাত্রই আমাকে নিয়ে যে ভিতরে বসানো হলো, এমন সম্মানে আমাকে আর কেউ কোনোদিন বসায়নি। আমি তখন সেখানে বসে আছি, একটু পর দেখলাম রুহি আসছে। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। আজকে তাকে আরো বেশি সুন্দর লাগছে। তখন সে আমার পাশে এসে বসলো। এরপর আমাকে বলল, শোনান, আপনাকে আব্বু অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আপনি আব্বুর কথা শুনবেন না। এসব কাজ করবেন না প্লিজ, এতে আপনার জীবনের ক্ষতি হতে পারে। আর আপনি অনেক ভালো একজন মানুষ, আপনি ভালো কাজ করেন, ঠিক মতো পড়াশোনা করেন, এরপর ভালো একটা চাকরি করেন, কিন্তু এমন কাজ করতে যাবেন না, না হলে গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকতে হবে। এইগুলো খাবার মধ্যে সার্থকতা। আমি নিজের দেশের জন্য যদি নিজের জীবনটাকে দিতে পারি, এটা তো আমার কাছে অনেক বড় সফলতা। যেই দেশে জন্মগ্রহণ করলাম সেই দেশের থেকে যদি শত্রুদের বিদায় করতে পারি, এর থেকে আনন্দের আর কি হতে পারে? আপনি তো মিস্টার দেখছি আমার বাবার থেকে আরো বেশি হিটলার। আমি ভেবেছিলাম পৃথিবীতে আমার বাবাই একমাত্র মানুষ যে নিজের দেশের জন্য এমন করতে পারে। আপনি তো আমার বাবার থেকেও এক লাঠি উপরে আছেন দেখছি। মনে রাখবেন আমার কথাটা, যেদিন গুলি খাবেন সেদিন আমাকে বলবেন এসে। বাবা দেখলাম হঠাৎ করে আমার পেছনে দাঁড়িয়ে আছে, তার মানে বাবা এতক্ষণ ধরে আমাদের কথাগুলো শুনছিল। আমি তখন বাবার দিকে তাকিয়ে সেখান থেকে দৌড় দিলাম। বাবা তখন ছেলেটার পাশে গিয়ে বসলো। আমি দূর থেকে তাকে দেখছিলাম, সুন্দর একটা ছেলে, কিন্তু ভাবতে কষ্ট লাগে সে ছোটবেলা থেকে পরিবারের কাছ থেকে দূরে। তার পরিবার নেই, কিন্তু সে পড়াশোনা করছে নিজের ইচ্ছায়। এমন ছেলে কজন আছে? বাবা তখন তাকে বলল, শুভ, আমরা দুজন অফিসার কালকে তো তোমাকে নিয়ে যাব। তোমার সবকিছু ঠিক আছে, আমরা তোমাকে সাপোর্ট করব। তুমি খুব তাড়াতাড়ি একজন সেনাবাহিনীর কর্মকর্তা হতে পারবে। স্যার, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমার যোগ্যতা দিয়ে কোনো কিছু করতে চাই। আমি চাই না আপনার কাছ থেকে কোনো সুবিধা নিতে। আপনি স্বাভাবিকভাবে অন্যদের নিয়োগ দেন, সেইভাবেই আমার নিয়োগটা হোক, এটাই আমি চাই। এতে আমি গর্ব করে বলতে পারবো আমি নিজের যোগ্যতা এখানে এসেছি। রুহি তখন আটকে উঠল ছেলেটার কথা শুনে। এরকম সৎ কয়জন হতে পারে? রুহির বাবাও মনে মনে হয়তো চিন্তা করছিলেন এই ব্যাপারটায়। রুহির বাবা তখন রুহির দিকে তাকালেন।
রুহির বাবা বুঝতে পারছিলেন রুহি আড়াল থেকে কথাগুলো শুনতেছে। রুহির বাবা তখন শুভকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা মনে করো তোমার জন্য ভালো আমি সেটাই তোমার জন্য করব। তোমাকে আমি কালকে নিয়ে যাব, এরপর তোমার পরীক্ষা হবে স্বাভাবিক যেভাবে অন্যদের হয়। শুভ তখন খুশি মনে সেখান থেকে চলে আসতে চাইল, কিন্তু তারা জোর করে শুভকে খাবার খাওয়ালো। শুভ তখন চলে আসলো। চলে আসার পর যখন তার সাথে থাকা লোকেদেরকে জানালো, তখন তারা সবাই অনেক বেশি খুশি হলো। কালকে শুভকে যেতে হবে। এদিকে রুহিরা খেতে বসেছে। রুহির বাবা আর দাদু কিছু একটা আলোচনা করতেছে আর হাসছে। রুহি তখন তাদের কাছে গিয়ে বলল, কি ব্যাপার, তোমরা হাসছো কেন? আমার জীবনে আমি অনেক সৎ ছেলে দেখেছি, কিন্তু এরকম সৎ ছেলে আমার জীবনে আমি খুব কম দেখেছি। ছেলেটা কতটা সৎ একবার চিন্তা করে দেখ। সত্যি বাবা, আমি অনেক চিন্তা করেছি। সে যাওয়ার পর থেকে আমি তাকে নিয়ে ভাবছি, এমন ছেলে কজন হতে পারে বলো? এমন সততা আর নিজের যোগ্যতার উপর বিশ্বাসী মানুষ পাওয়া দুর্লভ। এখন তো মানুষ সুবিধা নিতে চায় অন্যের কাছ থেকে, কিন্তু সে নিজের যোগ্যতায় কিছু করতে চাইছে। রুহির বাবা তখন কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে থাকলো। রুহি তার তাকিয়ে থাকা দেখে কথা বন্ধ করে দিল। তখন রুহির বাবা রুহিকে বললেন, আমি একটা প্ল্যান করেছি, তবে সেটা এখন তোমাকে বলবো না। যখন কাজটা হয়ে যাবে তখন আমি তোমাকে সেই কথাটা বলবো। তবে আমি এতদিন যে বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলাম, সেই বিষয়টার সমাধান হয়ে গেছে। বাবা, তুমি কি বলতেছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি একটু ক্লিয়ার করে বলবে কি বলতে চাইছো? ওই কথা এখন নয়, যখন প্রয়োজন হবে সেসব কথা তোমাকে বলবো। এখন তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দিয়ে করো। রুহির বাবা শুভকে নিয়ে গেলেন। এরপর শুভর পরীক্ষা শুরু হলো। শুভকে ট্রেনিং এর জন্য বের হতে হলো। তবে চিন্তায় ছিল রাফিকে কোথায় রেখে যাবে। ছোটবেলা থেকেই সে শুভর কাছে থেকেই মানুষ হয়েছে, এখন হঠাৎ করে কার কাছে থাকবে? সে সময় রুহি শুভকে আশ্বস্ত করলো সে রাফিকে তার কাছে রাখবে এবং শুভ যেভাবে তাকে পড়াতো সেভাবেই পড়াবে। এই কথা শোনার পর রুহির প্রতি শুভর ভালো লাগা আরো বেড়ে গেল। অনেক বেশি খুশি হলো শুভ। এরপর শুভ চলে গেল ট্রেনিংয়ে। এখন শুধু শুভকে ট্রেনিং নিয়ে চিন্তা করতে হবে। এদিকে ঈশা রুমে শুয়ে কান্না করছে। ইমরান তার সাথে কিভাবে এটা করতে পারলো? ইমরানকে ঈশা তার সবচেয়ে ভালো বন্ধু মনে করত, কিন্তু ইমরান তার সাথে বেইমানি করেছে। এতদিন ঈশার কাছ থেকে টাকা নিয়েছে, ঈশা ওকে টাকাও দিয়েছে, কিন্তু ইমরান সেদিন ঈশাকে নেশা করিয়ে ঈশার নোংরা একটি ভিডিও করে ফেলেছে। এখন সেটা দিয়ে ঈশাকে ব্ল্যাকমেল করছে, তার কথা মতো চলতে বলতেছে। ইমরানকে ঈশা 20 লক্ষ টাকা দিয়েছে, এরপরেও সে রাজি হচ্ছে না ভিডিওটাকে ডিলিট করতে। ঈশা বুঝতে পারছে সে কাদেরকে বন্ধু মনে করত, যারা তার শত্রু। ঈশা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এদিকে আজকে কিছুদিন হলো শুভ চলে গেছে ট্রেনিংয়ে। এরপর থেকে রুহি রাফির দায়িত্ব নিয়েছে। রাফিকে শুভ এমনভাবে গড়ে তুলেছে তার আদর্শটা যেন রাফির মধ্যে পাওয়া যায়। কতটা সৎ তারা সেটা রুহি বুঝতে পেরেছে। রাস্তার মানুষ আমরা কল্পনা করি যতটা খারাপ, তার থেকেও অনেক ভালো, সেটা রুহি খুব ভালো করেই বুঝতে পেরেছে। রুহি রাফিকে পড়াশোনার সাথে মাঝে মধ্যেই শুভর ব্যাপারে কথা বলতো। রাফির কথাগুলো শুনলে রুহির অনেক বেশি ভালো লাগতো। রুহি মাঝে মাঝে তার বাবার সাথে শুভর ট্রেনিংয়ের ওখানে যেত দেখা করার জন্য। অনেক বেশি পরিশ্রম করছে শুভ। রুহির বাবা তার কথা বলতো প্রায়ই। শুভর এরকম আদর্শের মায়ায় রুহি আটকে গেছে। এটা মায়া নাকি অন্য কিছু সেটা রুহি বুঝতে পারছে না। তবে যদি সম্ভব হতো রুহি তাকে নিজের জীবনের সাথে জড়িয়ে নেওয়ার কথা ভাবতো, তাহলে রুহি নিঃসন্দেহে রাজি হয়ে যেত। সময় চলে যায় সময়ের মতো। হ্যাঁ, শুভ পেরেছে। আজ পুরো 1 বছর ট্রেনিং শেষ করলো শুভ। এরপর নিজের দায়িত্বটা বুঝে পেল। আজ থেকে শুভ একজন সেনাবাহিনীর সদস্য। আজকে সেই সসম্মানের পোশাক শুভর গায়ে উঠেছে। শুভ রুহির বাবাকে জড়িয়ে ধরল। রাফি শুভর পাশে দাঁড়িয়ে আছে। আজকে শুভর জীবনের সব থেকে সুখের দিনগুলোর একটা। তারা শুভকে বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে আসার পর শুভকে আরো একটি সারপ্রাইজ করে দিল, কারণ রুহির দাদু তখন শুভকে বললেন, শুভ ভাই, আমি তোমার কাছে এটা রিকোয়েস্ট করতে চাই। আমি জানি তুমি আমার কথাটা রাখবে, তুমি আমার কথাটা ফেলতে পারবে না। আমি চাই আমার মা মরা নাতনিটাকে তোমার হাতে তুলে দিতে। তুমি কি রাজি আছো? কথাটা শোনার পর শুভ কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। শুভ তখন রুহির বাবার দিকে তাকালো।
তিনি তখন শুভর কাছে আসলেন। এরপর শুভকে জড়িয়ে ধরে বললেন, আমি আমার মেয়েটাকে নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। একজন ভালো মানুষের হাতে তাকে কিভাবে তুলে দিব সেটা নিয়ে অনেক বেশি চিন্তা করতাম, কিন্তু তোমাকে দেখার পর মনে হয়েছে তুমি আমার মেয়ের জন্য সবচেয়ে উপযুক্ত। এই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে আমরা তোমাকে জোর করব না। শুভ তখন কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার অনেক রিকোয়েস্ট করতে শুরু করলো। শুভ ভাবতে পারছে না এটা কি হচ্ছে তার সাথে। শুভ শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালেই রাতেই তারা বিয়ে পড়িয়ে দিল। শুভ তখন বাসর ঘরে প্রবেশ করলো। এরপর রুহি শুভর দিকে এগিয়ে আসলো। শুভ তখন কিছুটা সরে গেল। এরপর রুহির দিকে তাকালো। রুহি অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে আছে। তখন শুভ রুহিকে বলল, আমি জানি তোমার সাথে যেটা করা হয়েছে সেটা অন্যায় করা হয়েছে। আমার মতন একটা রাস্তা ছেলেকে তুমি কোনোদিনই ডিজার্ভ করো না। তুমি অনেক ভালো একটা ছেলে পাবে সেই আশা ছিল তোমার, কিন্তু তোমাকে আমার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি তোমার উপর কোনো জোর খাটাতে চাই না। তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো। তার এমন কথা শুনে আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমি তো রাজি তাকে বিয়ে করার জন্য। আমি তখন তার দিকে এগিয়ে গেলাম। এরপর তার পা ধরে সালাম করলাম। তাকে জড়িয়ে ধরে বললাম, আমার বাবা আমার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত আমার জন্য। আমারই তো কোনো অমত নেই এবং আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি আপনাকে। কথাটা শোনার পর রুহি নিস্তব্ধ হয়ে গেল। এটা কিভাবে হতে পারে? রুহি কিভাবে তাকে ভালোবাসতে পারে? শুভ তখন রুহিকে বলল, তুমি যা বলছো তা ভেবে বলছো তো? আমার সাথে তোমার জীবন জড়িয়ে গেলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। চুপ, একদম এসব কথা বলবা না। আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করেছি নিজের ইচ্ছাতেই। তাই এমন কথা আর কোনোদিন বলবা না প্লিজ। এখন চলো বাসর করবো। আমি বুঝতে পারছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। পরের দিন ওঠার পর থেকে আমার মাথায় শুধু একটাই চিন্তা, এই মানুষগুলোকে কিভাবে উন্নত করা যায়, যেই মানুষগুলোর কারণে আমি বেঁচে আছি, যে মানুষগুলোর কারণে আজ আমি নিজেকে একজন মানুষ বলে পরিচয় দিতে পারছি। ওই রাস্তার মানুষগুলোর উন্নতি করতে হবে। রাফিকে তারা ভালো একটা স্কুলে ভর্তি করে দিয়েছে, কিন্তু এটাতে আমি শান্ত হতে পারছি না। কারণ রাফির মতন হাজারো ছেলেরা রাস্তার মধ্যে পড়ে আছে, তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম তাদেরকে নিয়ে কাজ করব। এখনও আমার তেমন কোনো দায়িত্ব আসেনি, কিন্তু 1 মাস পরে আমার আসল দায়িত্ব চলে আসলো। আমি আমার দায়িত্ব পালন করার জন্য বেরিয়ে পড়লাম। কয়েকজন সন্ত্রাসী মিলে আমাদের দেশের থেকে কয়েকটা মেয়েকে পাচার করে দিচ্ছে বাইরের দেশে, এরকম একটা তথ্য আমাদের কাছে এসেছে এবং আমরা সেই মেয়েগুলোকে বাঁচানোর জন্য মিশনে নেমেছি। এটাই আমার জীবনের প্রথম মিশন। জানি না কি রকম হবে, আমি কি ভালো কিছু করতে পারবো। আমরা তখন সেখানে পৌঁছলাম, তখন অবাক হয়ে গেলাম, কারণ তারা আগে থেকেই বন্দুক নিয়ে প্রস্তুত। আমরা যেরকম ভেবেছিলাম তারা 3-4 জন থাকবে, কিন্তু এখানে আরও অনেক লোক। আমাদের সাথে তাদের লড়াই শুরু হলো। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলাম, শেষ পর্যন্ত তাদেরকে পরাজিত করতে সক্ষম হলাম। তাদেরকে পরাজিত করে একসাথে বসে আছি। তখন স্যার আমাদের দিকে এগিয়ে আসলেন। এরপর আমাকে বললেন, শুভ, তুমি যাও গিয়ে ওই মেয়েগুলোকে উদ্ধার করবে। এরপর তাদেরকে তাদের বাসায় ঠিকানা মতো পৌঁছে দাও। খেয়াল রাখবে কেউ যেন বিপদের সম্মুখীন না হয়। সবাইকে তুমি তাদের ঠিকানা মতো পৌঁছে দেবে। শুভ তখন মেয়েগুলোর কাছে চলে গেল। এরপর তাদের বাঁধন খুলে দিয়ে তাদেরকে বাসার ঠিকানা জিজ্ঞাসা করছিল। হঠাৎ করে একটি মেয়ের সামনে দাঁড়িয়ে শুভ নিস্তব্ধ হয়ে গেল, কারণ এটা আর কেউই না, সে ঈশা। ও এখানে কিভাবে আসলো? সেও শুভকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল। শুভ তখন ঈশার দিকে তাকালো। এরপর তাকে বলল, ঈশা, তুমি এখানে কিভাবে আসলে? তোমাকে এই অবস্থা কে করলো? ঈশার সামনে তাকিয়ে যখন শুভকে দেখলো তখন ঈশার মাথা ঘুরছিল। ঈশা ভেবেছিল শুভ জীবনে কোনো কিছু করতে পারবে না, কিন্তু সে পরিশ্রম করেছে তাই এই জায়গায় আসতে পেরেছে। ঈশা তখন মাথা নিচু করে বলল, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি যাদেরকে বন্ধু মনে করতাম তারাই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ঈশা আমার সাথে বেইমানি করেছে। সে আমাকে নেশা করিয়ে আমার গোপনে একটা ভিডিও করে নিয়েছে। এরপর সেটাও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে আমি এবং আমার বাবার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। এতেও সে শান্ত হয়নি, আমাকে বিক্রি করে দিয়েছে এই সন্ত্রাসীদের কাছে। শুভ তখন তার এরকম পরিস্থিতি দেখে কি বলবে কিছু বুঝে উঠতে পারছিল না। ঈশাকে কোনো কড়া কথা বলবে সেই শক্তিটাও পাচ্ছিল না, কারণ সে এখন বিশাল বিপদের মধ্যে। শুভ তখন ঈশাকে বলল, তুমি কি তোমার বাসায় যেতে পারবে? আমি এখন কিভাবে বাসায় যাব? আমি আমার বাবার সম্মান ডুবিয়ে দিয়েছি।
সে আমাকে বলেছে আর কোনো দিন যেন তার বাসায় গিয়ে পা না রাখি। এখন আমি কিভাবে বাসায় যাব? আমার তো কোনো কিছুই নেই। আমার তো এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। ঈশা, আমি তোমাকে কোনো কথা বলতে চাইছিলাম না, কিন্তু এখন কথাটা বলতেই হবে। তুমি রাস্তার মানুষদের অপমান করেছিলে, আর সৃষ্টিকর্তা তোমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কাউকে নিয়ে উপহাস করবে না, একদিন সেই উপহাস তোমাকে ধ্বংস করে দিবে। তুমি অন্যায় করেছিলে, সেই অন্যায়ের ফল তুমি এখন পাচ্ছ। সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। যেদিন থেকে ইমরান আমার সাথে এরকম শুরু করেছে সেদিনই বুঝতে পেরেছি এইসব অহংকার, টাকা পয়সা কোনো কিছু কোনো কাজে আসে না। যদি টাকা কাজে আসতো তাহলে ইমরানকে আমি কিনে নিতে পারতাম, কিন্তু সেটা পারিনি। তাকে মারার চেষ্টা করেছি, কিন্তু সেটাও পারিনি। শুভ তখন ঈশাকে বলল, যাক সেসব কথা, যেটা হয়েছে সেটা মেনে নাও। তোমার জীবনে এরকম আরো ঘটনা হয়েছিল যেটা হয়ে গিয়েছে, তাই এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। আমি তোমার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিব। তুমি কি রাস্তায় থাকা ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারবে? আমি চাচ্ছিলাম রাস্তায় থাকা ছাত্রছাত্রীদের জন্য একটা স্কুলের ব্যবস্থা করতে। ঈশা তখন শুভর কথা শুনে অনেক বেশি অবাক হলো। সে শুভকে অনেক বেশি অপমান করেছে, রাস্তার ছেলে বলে তাকে মারধরও করেছে। ঈশা তখন শুভর দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, শুভ, তুমি আমাকে লজ্জা দেওয়ার জন্য এরকম বলছো? আমি সত্যি অনেক বেশি লজ্জিত তোমাকে অপমান করার কারণে। আরে, আমি তোমাকে কোনো লজ্জা দেওয়ার জন্য এরকম করে কেন বলবো? আমি সত্যিই বলছি। আমি ওইখানে ছাত্রছাত্রীদেরকে পড়াতাম, আমার তো চাকরি হয়ে গিয়েছে, এখন আমি সময় দিতে পারবো না। সেই জন্য চাচ্ছিলাম তুমি যদি এটা করতে পারতে তাহলে তোমারও থাকার ব্যবস্থা হয়ে যেত। এটা করলে তো অনেক ভালো হয়। রাস্তার মানুষদেরকে অনেক অপমান করেছি, অবহেলা করেছি। তাদের জন্য ভালো কিছু একটা করলে সেটা নিজের জন্যই একটু শান্তির হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার ব্যবস্থা করছি। এখন চলো আমাদের সাথে। এরপর শুভ ঈশাকে নিয়ে চলে আসলো। আসার পর রুহির বাবার সাথে তার দেখা করিয়ে সব কিছু বলল। তিনি তাদেরকে সাপোর্ট করলেন। রুহি অনেক বেশি খুশি হলো শুভ এরকম একটা কাজ করবে শুনে। সে নিজের ইচ্ছায় বলল সেও নাকি এই কাজ করতে চায়। শুভ কোনো আপত্তি করলো না। সত্যি বলতে মানুষের উপকারের জন্য কোনো কিছু করলে মানুষ জীবনে বঞ্চিত হয় না। তাকে সৃষ্টিকর্তা একদিক না একদিক থেকে তাকে সফল করেই দেন। এভাবে কয়েকটা বছর কেটে গেল। বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর থেকে আমি কিছুটা দুর্বল হয়ে পড়েছি, কারণ সবকিছুর পরেও বাবা আমার সবচেয়ে আপনজন ছিল। শুভ আমাকে অনেক সাপোর্ট করেছে, তবে মূল সাপোর্ট পেয়েছি আমি রাস্তার পাশে সেই স্কুল থেকে। সেখানে এখন আর শুধু রাস্তার পাশে ছাত্রছাত্রী পড়াশোনা করে না, এখন সেখানে অনেক বড় বড় ব্যবসায়ীর ছেলেমেয়েরাও পড়াশোনা করে, কারণ সেটা এখন আর ছোট কোনো স্কুল নয়, বিশাল একটা স্কুলে পরিণত হয়েছে। এটা অনেকের কাছে অনুপ্রেরণামূলক। অনেকেই আমাদেরকে দেখে শুরু করেছেন এই মহৎ কাজ। তবে আজকে একটা স্পেশাল দিন, আমাদের স্কুল পরিদর্শনের জন্য রাষ্ট্রপতি আসছেন। আমি আর ঈশা অনেক ব্যস্ত ছিলাম তার আগমন নিয়ে। আমি অপেক্ষা করছিলাম স্কুলের মধ্যে রাষ্ট্রপতি কখন আসবেন। আঙ্কেল মারা যাবার পর থেকে আমি কাজ করছি। এতদিন থেকে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলাম, কিন্তু কয়েকদিন আগে আমাকে সেনাপ্রধান বানিয়ে দেওয়া হয়েছে। আমি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। রুহি বিয়ের প্রথম 3 বছর বাঁচিয়ে নিতে রাজি হয়নি আমার ব্যস্ততার কারণে। তবে আজকে রাষ্ট্রপতি আসার জন্য আমি এতটাই খুশি নই যে যতটা খুশি হয়েছি আজকে রাফি হতে যাচ্ছে এই স্কুলের নতুন একজন শিক্ষক। রাফিকে আমি বলেছিলাম আমি তাকে একটা পজিশনে এনে দাঁড় করাবো, এবং সেটা আমি করতে পেরেছি। এটা হচ্ছে আনন্দের আর কি হতে পারে। একটু পর রাষ্ট্রপতি চলে আসলেন। তিনি আসার পর আমি তাকে স্কুলের সুযোগ সুবিধা এবং সবকিছু তাকে দেখালাম। তিনি সবকিছু দেখলেন এবং অনেক বেশি খুশি হলেন। এরপর আমার দিকে তাকিয়ে বললেন, সত্যি আমি কল্পনা করতে পারছি না কোনো মানুষ এত সুন্দরভাবে কোনো কিছু করতে পারে। তোমার এই স্কুলের জন্য যে সহযোগিতার প্রয়োজন হয় আমাকে শুধু বলবে, দরকার হয় আমি নিজে এখানে পড়াতে চলে আসব, এত আমার কোনো আপত্তি নেই। আমরা তো ইচ্ছা করে এখানে থেকে যেতে এত সুন্দর ব্যবস্থা কীভাবে করলে? স্যার, আপনি এসব কি বলছেন? আমার জন্য অনেক বেশি কিছু। এটা আমার একটা স্বপ্ন ছিল, আমি এই স্বপ্নটা পূরণ করেছি। তবে এসবের পেছনে আমার কোনো হাত নেই, আমি শুধু পথটা দেখিয়ে দিয়েছি। আসল কাজ তো এই মানুষগুলো করেছে। তবে বিশেষ করে রিয়া এই স্কুলের জন্য যে পরিশ্রম করেছে সেটা অকল্পনীয়। তোমাদের যখন যা প্রয়োজন হবে সব কিছু আমাদের কাছে গিয়ে বলবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের এই স্কুলকে সহযোগিতা করার জন্য। রাষ্ট্রপতির হাত থেকে রাফিকে স্কুলের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হলো। শুভ তখন রাফির কাছে গেল। সে শুভকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এরপর শুভকে বলল, এতদিন ধরে তোমাকে আমি ভাই বলে ডাকতাম,
কিন্তু তুমি তো আমার ভাই না, তুমি আমার বাবা মা সব কিছু। তুমি না থাকলে আমি এই জায়গায় কোনোদিন আসতে পারতাম না। রাস্তায় আমাকে কুড়িয়ে পেয়ে তুমি আমাকে এইভাবে নিজের আপন করে নিয়ে এসছো। আমি কিভাবে তোমার এই ঋণ শোধ করব? আমার রক্ত বেঁচে যদি কোনোদিন তোমাকে সহযোগিতা করতে পারি তাহলে সেটি আমার জন্য বেশি কিছু। আরে পাগল, তুই যদি না থাকতি তাহলে তো আমি কোনো কিছুই করতে পারতাম না। তুই ছিলে আমার সবচেয়ে আপনজন, তোর কারণে আমি এত কিছু করতে পেরেছি। তোর স্বপ্নের পেশায় আমি তোকে এনে দিয়েছি, এখন থেকে সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করবি, কোনো দিন অসৎ পথে যাবি না। ভাই কথা দিলাম, তুমি যেভাবে বলবে ঠিক সেইভাবেই করব। কোনো দিন অসৎ পথে যাব না, সৎ পথে থেকে সবকিছু করার চেষ্টা করব। এরপর তারা সবাই বাসায় ফিরে আসলো। বাসায় ফিরে আসার পর শুভ তার ছেলেকে জড়িয়ে ধরল। বলতে তো ভুলেই গেছি, শুভর একটা ছেলেও আছে, বয়স 4 বছর। রোহিত তখন শুভর কাছে আসলো, এসে শুভকে বলল, তোমার ছেলের অনেক বেশি ইচ্ছে সে নাকি স্কুলে পড়বে। সেটা তো ভালো কথা, স্কুলে ভর্তি করে নাও, তোমার সাথে যাবে আসবে। তবে এর চেয়ে ভালো হয় যদি তার জন্য একটা বোন নিয়ে আসা হয়, তারা দুজন মিলে একসাথে যেতে পারবে। রোহিত তখন শুভর মা কথাটা বুঝতে পারল, শুভকে জড়িয়ে ধরে বলল, যদি ভাইয়ের বোনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আসবে, কিন্তু সেটার জন্য তো বাবাকে বাসায় থাকতে হবে। বাবা তো নিজের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত। এখন তো আর ব্যস্ত না, এখন শুধু মায়ের ইচ্ছেরই বাকি। তখন ঈশা লজ্জা পেয়ে শুভর বুকে মাথা রাখে। শুভ তাকে জড়িয়ে ধরল। আসলে রাস্তার ছেলে বলে কোনো কথা নেই, যে নিজের জীবনে পরিশ্রম করবে সেই সফল হবে। এখন রাস্তার ছেলে আর বড়লোকের ছেলে কোনো প্রশ্ন নয়, জীবনে যে পরিশ্রম করবে সেই সফল হবে। গল্পটা কাল্পনিক হলেও একটা জিনিস শেখানোর চেষ্টা করেছি। জীবনে সফল হতে হলে পরিশ্রম করতে হবে আর প্রচুর ইচ্ছাও থাকতে হবে। এই দুইটা থাকলে জীবনে সফল হওয়া যায়। জীবনে অন্যায় করে কেউ কোনোদিনও সুখী হতে পারে না। যে অন্যায় করেছে সেই নিজের জীবনই ধ্বংস করেছে, কোনো দিন নিজের জীবনে ভালো কিছু করতে পারেনি। অন্যায়কারী কোনোদিনও শান্তিতে থাকতে পারে না। অন্যায় করে হয়তো কিছুক্ষণের জন্য সুখ পাওয়া যায়, কিন্তু এরপরেই কষ্টের সাগরে ডুবে মরতে হয়। তাই আমাদের উচিত অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, কারণ অন্যায় মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। আমাদের সমাজের প্রতিটি মানুষ যেন নিজের জায়গা থেকে অন্যায়কে প্রশ্রয় না দেয় এবং ন্যায়ের পথে চলে, সেই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করছি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।